স্বাগত এখন জনপদের সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার দুদিন পরও থমথমে ধীরাশ্রম এলাকা। গ্রেপ্তার এড়াতে বাড়ি ছেড়েছেন আওয়ামী লীগ সমর্থিত এলাকার বেশিরভাগ পুরুষ। এর মধ্যে শনিবার রাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে অন্তত ৮২ জনকে। ইফতেখার রায়হানের প্রতিবেদন। গ্রেপ্তার আতঙ্কে গাজীপুরের ধীরাশ্রম এলাকার বেশিরভাগ পুরুষই এখন এলাকা ছাড়া। বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলছে তালা, রাস্তাঘাটেও নেই তেমন লোকজন। গেল শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আকাউমা মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর থেকে পুরো এলাকার চিত্র প্রায় এক। শনিবার রাত থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হলে আত্মগোপনে যেতে শুরু করেন বাসিন্দারা। যারা প্রকৃত অপরাধী ওরা তো সাথে সাথে এলাকা ছেড়ে দিছে। মানুষ খুব কম চলাফেরা, প্রশাসন দৌড়াদৌড়ি করতেছে। তারা দোকানদারি করে, তারা দোকানে রাত্রি যাপন করতেছে। আর আমরা যারা চাকরি বাকরি করি, আমরা দেখা গেছে সন্ধ্যার আগে আগে আর কি বাসায় চলে যাচ্ছি। 4 জন লোক নিছে, এদের কোনো খোঁজ খবর নাই। এই বাড়ির থেকেও এখান থেকেও 2 ছেলে এবং মহিলা সহকারে নিয়ে গেছে। আজকে 3 দিন ধরে আমরা বাড়ি থাকতে চাবি দেন চান, আমরা পলে আছি সব। এদিকে যৌথ বাহিনীর অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে ৮২ জনকে। অভিযানে গাজীপুর জেলা মহানগর পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেয়। তবে রবিবার সকাল থেকে জেলার কোথাও অভিযানের চিত্র দেখা যায়নি। সবাই জানে যে গাজীপুরের আপনার যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে প্রেক্ষিতে সরকারের তরফ থেকে একটা অভিযান চালনা করার ডিক্লারেশন এসেছে, অপারেশন ডেভিল হান্ট। সেটা গতকালকে থেকে শুরু হয়েছে। এটা চলবে, এটা তো আপনার এখনো কতদিন চলবে এ সংক্রান্ত তো কোনো আপনার নির্দেশনা আসে নাই। অপারেশন চলবে এটা। এদিকে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোবাশ্বের হোসেনের গুলিবিদ্ধের ঘটনায় জিএমপির সদর থানায় আলাদা 2টি মামলা করা হয়েছে। এখন গাজীপুর। তিস্তা সমস্যার সমাধানে তিস্তার পাড়ের হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো গণশুনানি, যেখানে তিস্তা মহাপরিকল্পনার নামে উন্নয়ন প্রতারণার সমালোচনা করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিস্তা ঘিরে সরকারের দৃশ্যমান উদ্যোগ চান তিস্তা পাড়ের লাখো মানুষ। সরকারের 2 উপদেষ্টা জানালেন, পানির ন্যায্য হিসাব পেতে ভারতকে কূটনৈতিক চাপ দেবে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাবেন মোকাররম হোসাইন। জল হটিয়ে তিস্তায় বালুর দাপট। ভারতের সঙ্গে অভিন্ন নদীর বাংলাদেশ অংশের 115 কিলোমিটারের সিংহভাগই এমন ধুধু বালুচর। কয়েক দশক ধরে নদীর ভারতের অংশ গজলডোভায় বাঁধ আর সেচ খালে ভারতের একতরফা পানি প্রত্যাহারে দেশের উত্তরের জীবনরেখা তিস্তার এমন মরণ দশা। এমন বাস্তবতায় 2 কোটি মানুষের জীবনরেখা তিস্তাকে বাঁচাতে কি করণীয় তা জানতে স্থানীয়দের মুখোমুখি অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। প্রাসঙ্গিকভাবেই এই গণশুনানি ঘিরে স্থানীয়দের মাঝে দেখা দেয় তুমুল আগ্রহ। এ নদীকে বাঁচাতে মরিয়া তিস্তাপাড়ের মানুষ কাজ করতে চান সরকারের ইতিবাচক সকল উদ্যোগের সারথি হয়ে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতে গিয়ে মোদির সঙ্গে ছবি তোলা ছাড়া তিস্তা নদীর হিস্সা আদায়ে কথা বলার সাহস পায়নি আওয়ামী লীগ। এমন মন্তব্য করে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে ভারতকে কূটনৈতিক চাপ দেবার ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আরেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না তিস্তা মহাপরিকল্পনার ধারণাপত্র তুলে ধরবেন তিস্তা পাড়ের মানুষের কাছে। আমরা এমনই এক ফ্যাসিবাদী সরকার পেয়েছি যারা শুধু বলে গেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, কিন্তু ভারত থেকে কিছু আদায় করতে পারেনি। তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না, এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে, আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে, পাওয়ার চায়নার সাথে থাকবে, এই শর্তে তারা রাজি হয়েছে। নদী গবেষকদের মতে প্রতি বছর তিস্তার ভাঙন আর বন্যায় যে ক্ষতি হয় তা প্রায় 1 লাখ কোটি টাকার। তিস্তার 45 কিলোমিটারের ভাঙন প্রবণ এলাকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রয়োজন সর্বোচ্চ 250 কোটি টাকার প্রকল্প। তাই ভাঙন রোধসহ তিস্তা ঘিরে সকল পরিকল্পনা দ্রুত দৃশ্যমান করার দাবি স্থানীয়দের। মোকাররম হোসাইন, এখন কাউনিয়া, রংপুর।
ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলা সদরে প্রায় 1 ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে। স্থানীয়রা জানান, শেখ হাসিনার বিচারের দাবিতে দাগনভূঞা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলের ডাক দেয় ছাত্রদলের দুই গ্রুপ। এ সময় ছাত্রদলের সহ সভাপতি জামশেদুর রহমান ফটিক ও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল জাবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে পথচারী সহ অন্তত 10 জন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। ছয় ঘন্টার আলটিমেটাম শেষ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে ফের মহাসড়ক অবরোধ করেছেন পথবঞ্চিতরা। বিকেল 5টার পর যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক অবরোধ করেন তারা। এ সময় সেনাবাহিনীর অনুরোধে দ্রুত অবরোধ তুলে নেন তারা। এর আগে সকালে সংবাদ সম্মেলনে জেলা কমিটি বাতিলের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিত ছাত্র নেতারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, কমিটি গঠনে বৈষম্য করা হয়েছে। যারা আন্দোলনে জড়িত ছিল এবং আহত হয়েছেন তাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এর আগে 8 ফেব্রুয়ারি রাতে 6 মাসের জন্য 284 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। পার্বত্য জেলায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন প্রথম এজেন্ডা বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে মিনি চিড়িয়াখানার স্থলে জেলা পরিষদ আবাসিক কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সকাল 10:30টার দিকে কলেজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করে উপদেষ্টা চিড়িয়াখানা এলাকা পরিদর্শন করেন। প্রকল্পটির বাস্তবায়নে প্রাথমিকভাবে 3 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে গেল 3 ফেব্রুয়ারি 17টি প্রাণী লুলহাজরা সাফারি পার্কে হস্তান্তর করে রাঙামাটি মিনি চিড়িয়াখানাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেন জেলা পরিষদ কর্তৃপক্ষ। এর 6 দিনের মাথায় সেখানে রাঙামাটি জেলা পরিষদ আবাসিক কলেজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টা। কোয়ালিটি এডুকেশন ইজ ভেরি এসেন্সিয়াল আমাদের এখানে। আমাদের তো নটরডেম কলেজ নাই, আমাদের এখানে বিকারুন্নেসা কলেজ নাই, ঢাকা কলেজ নাই। ইউনিভার্সিটি একটা দিয়েছে ভালো সেটা, কিন্তু তারপরেও বেসিক ফাউন্ডেশনটা হওয়া দরকার স্কুল থেকে। এই কারণে এই স্কুলটা এটা আমি করতে চাই এবং বলবো এটা যদি সম্ভব হয় ইংলিশ ক্যারিকুলা, নট ইংলিশ মিডিয়াম, ইংলিশ ক্যারিকুলা বাংলা বাদে অন্যান্য সমস্ত সাবজেক্ট যেন ইংরেজিতে পড়ানো হয় এবং তারা কম্পিটিটিভ হয়। বান্দরবানে মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ। সকালে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। চিকিৎসা প্রার্থী রোগীরা জানান, বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মেডিকেল ক্যাম্প অনেক উপকার করেছে। ক্যাম্পের কার্যক্রম ভবিষ্যতেও এমন অব্যাহত থাকবে। যথাযথ চিকিৎসা দিতে উপস্থিত ছিলেন 43 জন বিশেষজ্ঞ ডক্টর। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাটাখালী খাল পরিচ্ছন্ন রাখতে বিশেষ অভিযান শুরু হয়েছে। রোববার সকালে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। কাটাখালী খাল পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি স্লোগানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি সিরাজগঞ্জ স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই অভিযানে অংশগ্রহণ করেন। খালের 1300 মিটার এলাকায় আবর্জনা অপসারণ করে পানি প্রবাহ নিশ্চিত করার কথা জানান পৌর কর্তৃপক্ষ। যতটুকু সাধারণ জনগণকে সম্পৃক্ত করে করা যায় এবং বর্তমান যে অবস্থা আছে সে অবস্থা যাতে আমরা আর ফার্দার আমরা দূষণ যাতে না করি সেজন্য আমরা সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি। আমরা আজকে পরিচ্ছন্নতা অভিযানটা আজকে চলবে এটা, কিন্তু এই কার্যক্রমটা আমাদের যতদিন লাগবে আমাদের পৌরসভার স্টাফ যারা আছে, আমাদের যে লোকবল আছে তারা চেষ্টা করবে এটিকে সামনে সুন্দর করার জন্য। নানা প্রতিকূলতা জয় করে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য চট্টগ্রামের 11 জেলার 5 ক্যাটাগরিতে 46 জন নারীকে পুরস্কৃত করা হয়েছে। অদম্য নারী পুরস্কার নামে তাদের পুরস্কৃত করে বিভাগীয় কমিশনার কার্যালয় ও মহিলা অধিদপ্তর। নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিস্তারিত প্রতিবেদনে। দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখা সংগ্রামী নারীদের অদম্য নারী পুরস্কার 2024 দিয়েছে সরকার। নগরীর পিটিআই ট্রেনিং সেন্টারে চট্টগ্রাম বিভাগের 11টি জেলায় 5 ক্যাটাগরিতে সংগ্রামী, বিজয়ী ও সফল 46 জন নারীকে অদম্য নারী পুরস্কার দেওয়া হলো।
এতটা খুশি যে আমার পক্ষে এতটা আনন্দিত হয়তো আমি জীবনে পাই নাই, আজ প্রথম পেয়েছি আমি এই অবদান রেখে। পুরস্কার প্রাপ্তদের মধ্যে 3 পার্বত্য জেলার সুবিধাবঞ্চিত সফল নারীদের সাথে আছেন প্রত্যন্ত অঞ্চলের সফল নারী। তাদের একজন কক্সবাজারের উইমেন চেম্বারের সভাপতি। হাঁস মুরগি থেকে খামার শুরু করে এখন পরিবেশ বান্ধব নিরাপদ খাবার তৈরি ও ব্লু ইকোনমি নিয়ে কাজ করছেন তিনি। 28টি সেক্টরে 2 লাখ নারীর কর্মসংস্থান করেছেন এই বিজয়ী নারী। আমি সকল বাধা অতিক্রম করে আজকে এক পর্যায়ে দাঁড়িয়েছি, যা থেকে আমাদের দেশের মেয়েরা অনুকরণ করবে এবং তারা স্বাবলম্বী হবে। আরেক সংগ্রামী নারী নোয়াখালীর স্কুল শিক্ষিকা রেহানা সুলতানা। মা বাবার বিচ্ছেদে এবারই ও বাড়িতে থেকে অনেক কষ্টে লেখাপড়া করেন। বিয়ের পরেও স্বামীর নির্যাতনে নিজেও বিচ্ছেদের পথে হাঁটেন, তবুও পিছপা হননি। করোনাকালীন সংসদ টেলিভিশনে পাঠদানের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে নানা উদ্ভাবনের জন্য পুরস্কৃত হন। কাজের মাধ্যমে আমি বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছি, কিন্তু আমার জীবনের যে কষ্টগুলো, সেই কষ্ট এবং বঞ্চনাগুলোর জন্য আজকে এখানে সম্মানিত হয়েছি। এটাই আমার কাছে অন্যরকম একটা অনুভূতি। ব্লগ, বাটিক, নকশি স্টিচ এবং মূলত ফ্যাশন ডিজাইনিংয়ের উপর কোর্সগুলো করাই। এছাড়া আপনার বিভিন্ন উপজেলা পর্যায়ে হাঁস, মুরগি, গবাদি পশুপালন পুরুষদের জন্য সব এগুলো করে থাকি আপনার। রাঙামাটির লংদুর এই আদিবাসী নারী শান্তি বাহিনী পাহাড়ি বাঙালির যুদ্ধে শরণার্থী জীবনযাপন করেও খেয়ে না খেয়ে প্রতিষ্ঠিত করেছেন 3 সন্তানকে, যারা ঘুচে দিয়েছে সব কষ্ট। পুরস্কার পাইছি, ওটাতে কোনো ভাষার বর্ণনা নাই। আমিও এত কষ্ট করার পর আমার ছেলে যে এরকম প্রতিষ্ঠানে আসে এখন যার ইয়েতে, আমি খুব খুশি, আনন্দিত। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই উদ্যোগ নারীর উন্নয়ন ও ক্ষমতায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি তৃণমূলের সংগ্রামী ও সফল নারীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে। নারীর উন্নয়নে সরকারের নানা কর্মসূচি তুলে ধরেন তিনি। অদম্য নারী পুরস্কার, আজকে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমার অভিনন্দন, শুভকামনা। কিন্তু যারা পুরস্কার পাননি তারাও প্রত্যেকেই একজন অদম্য নারী। আপনারা যারা প্রত্যেকে এখানে বসে আছেন তারা প্রত্যেকে স্ব অবস্থানে অদম্য নারী। দক্ষিণ এশিয়ার 7টি দেশের মধ্যে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো হলেও বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে 2024 সালে 40 ধাপ পিছিয়ে 146টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 99তম। এখন চট্টগ্রাম। গত 18 বছর রাজনৈতিক পরিচয়ে গির্জা ও কবরস্থানের জায়গা দখল করে লুসাই সম্প্রদায়কে বিতাড়িত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুপুরে সিলেটে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় পুলিশ লাইন লোসাই গির্জা সমিতি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও লিজ গ্রহীতা সমন্বয়ের গঠিত ত্রিপক্ষীয় সমঝোতা কমিটির সদস্যরা। এ সময় বক্তারা বলেন, সিলেট নগরীর রিকাবি বাজারে পুলিশ লাইন লোসাই গির্জা সমিতির জায়গা দখল করে টাওয়ার নির্মাণ করেছে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যিনি জালিয়াতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাল দলিল হাতিয়ে নিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ও কবরস্থানের জমি। সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার প্রবাসী সহ একাধিক ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। এই ছিল এখন জনপদে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekontv।